12,633 টাকা হচ্ছে ঘুষ লেনদেন হয়েছে। অর্থাৎ দুটি মানদণ্ডেই আগের তুলনায় 2023-এর তুলনায় 2024-25 যে জরিপটা আমরা করেছি সেই জরিপে অবস্থান আরো অবনতি হয়েছে, দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেড়েছে। এবং এর ফলে যেটা হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিবেদনে আছে দুর্নীতি বা সেবা খাতে দুর্নীতি সার্বিকভাবে বৈষম্যমূলক। দুর্নীতির ফলে এক শ্রেণীর মানুষ সুস্বাদু যারা তাদের ক্ষমতা ব্যবহার করতে পারেন তারা লাভবান হন, যারা ক্ষমতা ব্যবহার করেন না বা তাদের হাতে ক্ষমতা নেই তারা বঞ্চিত হন। এই যে বৈষম্য, এটা যেরকম ব্যাংক করাপশন বা বড় ধরনের দুর্নীতি যেরকম সেটার প্রভাব রাষ্ট্রীয়ভাবে পড়ে, একইভাবে সেবা খাতে সেটার প্রভাব কতটুকু পড়ে সেটা আমরা দেখেছি। গ্রাম অঞ্চলের মানুষ বেশি দুর্নীতির শিকার, যারা সব সুবিধা যারা নিম্ন মানুষ তাদের উপরে দুর্নীতির বোঝা প্রায় 3 গুণ বেশি, যারা তুলনামূলকভাবে মধ্যমের লোকজয়। এটা বৈষম্যমূলক, সেটা খুব পরিষ্কার। আবার বেশ কিছু সেবা খাতে নারীরা সেবা তুলনামূলকভাবে বেশি দুর্নীতির শিকার হচ্ছে, আদিবাসী এবং অন্য সংরক্ষিত গোষ্ঠী তাদের উপরে প্রভাবটা বেশি পড়ছে। অর্থাৎ দুর্নীতির যে ব্যাপকতা গভীরতা সেটা যে আমরা প্রাপ্ত করছি যে বিশাল অর্থের অপচয়, 12,633 কোটি টাকা হচ্ছে ঘুষ লেনদেন হয়েছে, সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের 1.58%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা তুলনামূলকভাবে দরিদ্র জনগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তাদের উপরে নেতিবাচক বা গ্রামাঞ্চলে বসবাস করেন তাদের উপরে নেতিবাচক প্রভাবটা আবার অনেক বেশি। অর্থাৎ দুর্নীতি প্রতিকার করা, প্রতিরোধ করা অপরিহার্য। এক্ষেত্রে আমরা যে সুপারিশগুলো করেছি আপনারা সেগুলো লক্ষ্য করেছেন। 10 দফা সুপারিশ আছে, এর মধ্যে আরো বেশ কিছু সুপারিশের মধ্যে আরো বিস্তারিত কিছু পয়েন্ট আছে, সেগুলোর প্রতি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। সুতরাং এই পর্যায়ে একটা কথা বলবো যে দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে আইনের উপর ভিত্তি করে তার দুর্নীতি প্রতিরোধ করবে, নিয়ন্ত্রণ করবে। প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুটাই করার দায়িত্ব। আপনারা দেখেছেন আমাদের জরিপে আসছে যারা অভিজ্ঞতা প্রসূত মতামত দিয়েছেন যে কিভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়, তাদের কিন্তু সিংহভাগ বলেছেন প্রতিকার করা হয় না, বিচারহীনতার কারণে দুর্নীতি শিকার হতে হয়, দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। অর্থাৎ প্রতিকার ও প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি সেটিকে আরো কার্যকর করতে হবে। যারা উত্তরদাতা তাদের একটা উল্লেখযোগ্য অংশ, কত 26% মতো দুদক শব্দটা জানে, দুদক সম্পর্কে পরিচিতি আছে, তারা শুনেছে দুদক প্রতিষ্ঠানটি। কিন্তু যারা দুদকে অভিযোগ করেছে তাদের কিন্তু খুব নগণ্য, 0.6%। অর্থাৎ দুদকের উপর পর্যায়ে আস্থা তৈরি হয় নাই। এই ধরনের বিষয়গুলো আমাদের, আমরা মনে করি যে সরকার এবং দুদকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় যে তাদের এই প্রতিষ্ঠানটিকে কার্যকর করতে হবে, প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে হবে, প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা সৃষ্টি করতে হবে। বিশেষ করে এটা বলে যায় এখন এমন পরিস্থিতি, আমরা প্রতিবেদনটি প্রকাশ করছি যখন দুর্নীতি দমন কমিশন নামে প্রতিষ্ঠানটি বাস্তবে স্থবির, শুধু থেকেও আছে এমন একটা অবস্থা, আমরা থেকেও নাই এমন একটা অবস্থা। তার কারণ হচ্ছে যে এখানে কমিশন নাই গত প্রায় 4 মাস, 3 মাস, 3.5 মাসের বেশি সময়। আমরা আজকে আরো একবার আহ্বান জানাবো সরকারের কাছে, এই যে অবস্থা তৈরি করা হয়েছে সেটার দায় তারা নেওয়া উচিত। এই অনতিবিলম্বে সার্চ কমিটি গঠিত হয়েছিল আমরা জানি, সেই সার্চ কমিটির কার্যক্রম শেষ করে দুদককে পুনঃপ্রতিষ্ঠা করা, এমন ভাবে নেতৃত্ব দেওয়া যাতে করে এই সুযোগে এই জরিপে যে বিষয়টি আসছে দুদকের উপরে আস্থাহীনতা সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। এমন নিয়োগ যেন না হয় দুদকে যারা দলীয় প্রভাবে বা প্রভাবিত হয়ে কাজ করবে। আমরা বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশের কোন সরকার এই ধরনের প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনার মধ্যে যেতে পারবে, এই সরকার পারবে না। সেটা ইতিমধ্যে দৃষ্টান্ত দিয়েছে, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে দায়িত্ব করেছে তারা, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু দুদকের ক্ষেত্রে বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দলীয় বিবেচনায় যদি নিয়োগ হয় তাহলে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যার সুষ্ঠু খাতে দক্ষতা, বিষয়ে অভিজ্ঞতা আছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া উচিত যার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো সৎসাহস আছে, ব্যক্তির পরিচয় অবস্থানের মধ্যে থেকে আইনের চোখে সবাই সমান এমন দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে পারবে। এই ধরনের ব্যক্তিকে যেন দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়া হয়, আমরা সেটা যে বিষয়টি আশা করবো সরকারের কাছে, আমরা সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করবো। বর্তমানে জরিপ নীতি 2025-এর
জরিপ, যে সময়টা হচ্ছে যে আমাদের জরিপের অন্তর্ভুক্ত ছিল, সময়টা একটু খেয়াল করবেন দয়া করে। কিন্তু নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025, অর্থাৎ এই জরিপের তথ্য মেয়াদ সেটি হচ্ছে যে নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চিত্র আমরা তুলে ধরেছি। এই প্রসঙ্গে আরেকটি বলা ভালো, সেটি হচ্ছে যে এই যে প্রতিবেদনটি, এই যে দুর্নীতি বা সেবা খাতের দুর্নীতির চিত্র, সেটি যেটা আমি যে একটা এডিশনাল বা আলাদা একটা বৈশিষ্ট্য আছে বা একটা সুযোগ তৈরি করেছে, কারণ আমরা অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জোড়া আন্দোলনের উপর ভিত্তি করে, আমাদের সাফল্যের উপর ভিত্তি করে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা, সুপ্রকম প্রতিষ্ঠা, একটা সুযোগ সৃষ্টি হচ্ছে, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে গঠনের মাধ্যমে এই রাজনৈতিক দল ক্ষমতাসীন দল হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা সংসদে প্রতিনিধিত্ব করছে, সকলের যে অঙ্গীকার ছিল দুর্নীতির পত্রেও দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার, সেইটি বাস্তবায়নের জন্য যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের জন্য এইটার একটি একটা বেসলাইন হিসেবে বিবেচনা হওয়ার সুযোগ সৃষ্টি করেছে বলে আমি মনে করি। কারণ এটি হচ্ছে যে সরাসরি ভাবে 2025-এর চিত্র এবং 24-25-এর চিত্র, যেটি আসলে বর্তমান সরকার হচ্ছে 26 ফেব্রুয়ারিতে। কাজেই যে কোনো সরকারের জন্য এবং অন্য সরকারের জন্য যারা অংশীদার সরকারের বিশ্লেষণ পরবর্তী মেয়াদে দুর্নীতি চিত্রের সাথে বর্তমান এই গবেষণায় প্রকাশিত বিশ্লেষণ তার সাথে তুলনামূলক চিত্র তৈরি একটা সুযোগ সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।